আরণ্যক অন্তিম পর্ব। একদিন দেখি এমনি একটি নূতন গৃহস্থের বাড়ির দাওয়ায় বসিয়া গণরী তেওয়ারি স্কুলমাস্টার শাল পাতার উপর ছাতুর তাল মাখিয়া খাইতেছে। বলিল, হুজুর যে ভালো আছেন? আমি বলিলাম, আমি বেশ আছি। তুমি কবে এলে? কোথায় ছিলে? এরা তোমার কেউ হয় নাকি? না হুজুর, কেউ নয়। এইখান দিয়ে যাচ্ছিলাম, তা বেলা হয়ে গিয়েছে। ব্রাহ্মণ, এদের এখানেই অতিথি হলাম, তাই দুটো খাচ্ছি। চেনাশুনো কিছু ছিল না হুজুর, তবে আজ হলো। গৃহকর্তা আগাইয়া আসিয়া আমাকে নমস্কার করিয়া বলিল, আসুন হুজুর, আসুন, বসুন উঠে। না না, বসবো না, আমি বেশ আছি। কতদিন জমি নিয়েছ? তা আজ 2 মাস হলো হুজুর, এখনো জমি চষতে পারিনি। গণরী তেওয়ারিকে একটি ছোট মেয়ে আসিয়া কয়েকটি কাঁচা লঙ্কা দিয়া গেল। সে খাইতেছে কলাইয়ের ছাতু, নুন ও লঙ্কা। ছাতুর সে বিরাট তাল শীর্ণ গণরী তেওয়ারির পেটে কোথায় যে ধরিবে বোঝা কঠিন। গণরী খাঁটি ভবঘুরে। যেখানে খাইতে বসিয়াছে সেই দাওয়ার একপাশে একটি ময়লা কাপড়ের পুঁটুলি, একটি গেলাপ অর্থাৎ পাতলা বালাপোষ জাতীয় লেপ দেখিয়া বুঝিতে পারিলাম উহা গণরীর, এবং উহাই উহার সমগ্র জাগতিক সম্পত্তি। গণরীকে বলিলাম, ব্যস্ত আছি গণরী, তুমি কাছারিতে এসো বেলা কেমন। বিকেলে গণরী কাছারিতে আসিল। বলিলাম, কোথায় ছিলে গণরী? বাবুজি, মুঙ্গের জেলায় পাড়াগা অঞ্চলে ছিলাম, বহুত পাড়াগায়ে ঘুরেছি। কি করে বেড়াতে? আগে পাঠশালা করতাম, ছেলে পড়াতাম। ও, তা কোনো পাঠশালা টিকলো না? 2-3 মাসের বেশি নয় হুজুর, ছেলেরা মাইনে দেয় না। আচ্ছা, বিয়ে থা করেছ? বয়স কত হলো তোমার? আগে নিজেরই পেট চলে না হুজুর, বিয়ে করে আমি করব কি? বয়স এই 34-35 হয়েছে। গণরীর মতো এত দরিদ্র লোক এ অঞ্চলেও বেশি দেখা যায় না। মনে পড়িল, গণরী একবার বিনা নিমন্ত্রণে ভাত খাইতে আমার কাছারিতে আসিয়াছিল। প্রথম যেবার এখানে আসি সেবার। বর্তমানে বোধহয় কত কাল সে ভাত খাইতে পায় নাই। গাঙ্গতা বাড়িতে অতিথি হইয়া কলাইয়ের ছাতু খাইয়া দিন কাটাইতেছে। বলিলাম, গণরী, আজ রাত্রে তুমি আমার এখানে খাবে কেমন? কন্টু মিশির রাধে, তার হাতে খেতে তোমার কোনো আপত্তি নেই তো? গণরী বেজায় খুশি হইল, একগাল হাসিয়া বলিল, হুজুর, কন্টু যে আমাদেরই ব্রাহ্মণ, ওর হাতে তো আমি আগেও খেয়েছি, আপত্তি কি? তারপর বলিল, হুজুর বিয়ের কথা যখন তুললেন তখন বলি, আর বছর শ্রাবণ মাসে একটা পাঠশালা খুললাম। গায়ে এক ঘর আমাদেরই ব্রাহ্মণ ছিল, তার বাড়িতেই থাকি। তা ওর মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা সব ঠিকঠাক, এমনকি মুঙ্গের থেকে ভালো মির্জাইও একটা কিনে আনলাম। তারপর পাড়ার লোক সব ভাঙচি দিলে, বললে ও গরিব স্কুল মাস্টার, চাল নেই চুলো নেই, ওকে মেয়ে দিও না। তাই সে বিয়ে গেল ভেঙে, আর আমি সে গা ছেড়ে চলেও গেলাম হুজুর। মেয়েটিকে দেখেছিলে? দেখতে ভালো? আগে আমি দেখিনি, তবে চমৎকার মেয়ে হুজুর। তা আমাকে কেন দেবে? সত্যিই তো, আমার কি আছে তাই বলুন না। দেখিলাম গণরী বেশ দুঃখিত হইয়াছে বিবাহ ফাঁসিয়া যাওয়াতে। মেয়েটিকে তাহার মনে ধরিয়াছিল। তারপর অনেকক্ষণ বসিয়া সে গল্প করিল। তাহার কথা শুনিয়া মনে হইল জীবন তাহাকে কোনো জিনিস দেয় নাই। গ্রাম হইতে গ্রামান্তরে ফিরিয়াছে 2টি পেটের ভাতের জন্য, তাও জোটাইতে পারে নাই। গাঙ্গতাদের দুয়ারে দুয়ারে ঘুরিয়াই অর্ধেক জীবন কাটাইয়া দিল। বলিল,
অনেকদিন পর তাই লবটুলিয়াতে এলাম হুজুর। এখানে অনেক নতুন বস্তি হয়েছে শুনেছিলাম, সে জঙ্গল মহল আর নেই। এখানে যদি একটা পাঠশালা খুলি তাই চলে এলাম। চলবে না, কি বলেন আপনি হুজুর? তাই মনে মনে ভাবিলাম, এখানে একটা পাঠশালা করিয়া দিয়া গণরীকে রাখিয়া দিব। এতগুলি ছোট ছোট ছেলে মেয়ে আমার মহলে নব আগন্তুক, তাহাদের শিক্ষার একটা ব্যবস্থা করা আমারই কর্তব্য। দেখি কি করা যায়। অপূর্ব জ্যোৎস্না রাত। যুগল প্রসাদ ও রাজু পাড়ে গল্প করিতে আসিল। কাছারি হইতে কিছু দূরে একটি ছোট বস্তি বসিয়াছে, সেখানকার একটি লোকও আসিল। আজ 4 দিন মাত্র তাহারা ছাপড়া জেলা হইতে এখানে আসিয়া বাস করিতেছে। লোকটি তাহার জীবনের ইতিহাস বলিতেছিল। স্ত্রী পুত্র লইয়া কত জায়গায় ঘুরিয়াছে, কত চরে জঙ্গলে বন কাটিয়া কতবার খরতর বাঁধিয়াছে। কোথাও 3 বছর, কোথাও 5 বছর, এক জায়গায় কুশি নদীর ধারে ছিল 10 বছর। কোথাও উন্নতি করিতে পারে নাই। এইবার লবটুলিয়া বৈহারে আসিয়াছে উন্নতি করিতে। এই সব যাযাবর গৃহস্থ জীবন বড় বিচিত্র। কথা বলিয়া দেখিয়াছি ইহাদের সঙ্গে, সম্পূর্ণ বন্ধনহীন ব্রাত্য ইহাদের জীবন। সমাজ নাই, সংসার নাই, ভিটার মায়া নাই। নীল আকাশের নিচে সংসার রচনা করিয়া বনে শৈল শ্রেণীর মধ্যস্থ উপত্যকায় বড় নির্জন নদীর চরে ইহাদের বাস। আজ এখানে, কাল সেখানে। ইহাদের প্রেম বিরহ জীবন মৃত্যু সবই আমার কাছে নূতন ও অদ্ভুত। কিন্তু সকলের চেয়ে অদ্ভুত লাগিল বর্তমানে এই লোকটির উন্নতির আশা। এই লবটুলিয়ার জঙ্গলে সামান্য 5 বিঘা কি 10 বিঘা জমিতে গম চাষ করিয়া সে কিরূপ উন্নতির আশা করে বুঝিয়া ওঠা কঠিন। লোকটির বয়স 50 পার হইয়াছে। নাম বলভদ্র সেঙ্গাই, যাতে চাষা কলোয়ার অর্থাৎ কলু। এই বয়সেও সে এখনো আশা রাখে জীবনে উন্নতি করিবার। আমি জিজ্ঞাসা করিলাম, বলভদ্র, এর আগে তুমি কোথায় ছিলে? সে বলিল, আগে মুঙ্গের জেলায় এক দিয়ারের চরে ছিলাম। 2 বছর সেখানে ছিলাম। তারপর অজন্মা হয়ে মকাই ফসল সব নষ্ট হয়ে গেল। সেই জায়গায় উন্নতির করার কোনো আশা নেই আর দেখলাম। হুজুর, সংসারে উন্নতি করার জন্য সবাই তো চেষ্টা পায়, তাই এইবার দেখি হুজুরের আশ্রয়ে কি হয়। রাজু পাড়ে বলিল, আমার 6টা মহিষ ছিল প্রথম যখন এখানে আসি তখন, এখন হয়েছে 10টা। লবটুলিয়া হলো উন্নতির জায়গা। বলভদ্র বলিল, মহিষ আমাকেও একজোড়া কিনে দিও পাড়েজি। এবার ফসল হোক, সেই টাকা দিয়ে মহিষ কিনতেই হবে, ও ভিন্ন উন্নতি হয় না। গণরী ইহাদের কথা শুনিতেছিল। সেও বলিল, ঠিক কথা, আমারও ইচ্ছে আছে মহিষ 2-1টা কিনব, কোথাও একটু বসতে পারলেই। মহালি খারুপের পাহাড়ের গাছপালা ও তাহার পিছনে ধনঝারি শৈলমালা অস্পষ্ট হইয়া ফুটিয়াছে জ্যোৎস্নার আলোয়। একটু একটু শীত বলিয়া ছোট একটি অগ্নিকুণ্ড করা হইয়াছে আমাদের সামনে। একদিকে রাজু পাড়ে ও যুগল প্রসাদ, অন্যদিকে বলভদ্র ও 3-4টি নবাগত প্রজা। আমার কাছে কি অদ্ভুত ঠেকিতেছিল ইহাদের বৈষয়িক উন্নতির কথা। উন্নতি সম্বন্ধে ইহাদের ধারণা অভাবনীয় ধরনের উচ্চ নয়। 6টি মহিষের স্থানে 10টা মহিষ, না হয় 12টা মহিষ। এই সুদূর দুর্গম অরণ্য ও শৈলমালা বেষ্টিত বন্য দেশেও মানুষের মনের আশা আকাঙ্ক্ষা কেমন তা জানবার সুযোগ পাইয়া আজকার জ্যোৎস্না রাতটাই আমার নিকট অপূর্ব রহস্যময় মনে হইল। শুধু জ্যোৎস্না রাত কেন, মহালি খারুপের ওই পাহাড়, দূরে ওই ধনঝরি শৈলমালা, ওই পাহাড়ের উপরকার ঘন বনশ্রেণী। কেবল যুগল প্রসাদ এসব বৈষয়িক কথাবার্তায় থাকে না। ও আর এক ধরনের ব্রাত্য মন লইয়া পৃথিবীতে আসিয়াছে।
জমি জমা গরু মহিষের আলোচনা করিতে ভালোবাসে না, তাহাতে যোগও দেয় না। সে বলিল, হুজুর, সরস্বতী কুণ্ডের পূব পাড়ের জঙ্গলে যতগুলো হংসলতা লাগিয়েছিলাম সবগুলো কেমন ঝাপালো হয়ে উঠেছে দেখেছেন? এবার জলের ধারে স্পাইডার লিলির বাহারও কিন্তু খুব। চলুন, যাবেন জ্যোৎস্না রাতে বেড়াতে? দুঃখ হয়, যুগল প্রসাদের এত সাধের সরস্বতী কুণ্ডের বনভূমি কত দিন বার রাখিতে পারিব? কোথায় দূর হইয়া যাইবে হংসলতা আর বন্য শেফালির বন? তাহার স্থানে দেখা দিবে শীর্ষ ওঠা মকাই ও জনারের ক্ষেত এবং সারি সারি খোলা ছাওয়া ঘর, চালে চালে ঠেকানো, সামনে চারপাই পাতা, কাদা হাবড় আঙিনায় গরু মহিষ জাপ খাইতেছে। এই সময় মটুকনাথ পণ্ডিত আসিল। আজকাল মটুকনাথের টোলে প্রায় 15টি ছাত্র কলাপ ও মুগ্ধ বোধ পড়ে। তাহার অবস্থা আজকাল ফিরিয়া গিয়াছে। গত ফসলের সময় যজমানদের ঘর হইতে এত গম ও মকাই পাইয়াছিল যে টোলের উঠানে তাহাকে একটা ছোট গোলা বাঁধিতে হইয়াছে। অধ্যাবসায়ী লোকের উন্নতি যে হইবেই হইবে, মটুকনাথ পণ্ডিত তাহার অকাট্য প্রমাণ। উন্নতি, আবার সেই উন্নতির কথা আসিয়া পড়িল। কিন্তু উন্নতির কথা না আসিয়া যে উপায় নাই। চোখের উপর দেখিতে পাইতেছি, মটুকনাথ উন্নতি করিয়াছে বলিয়াই তাহার আজকাল খুব খাতির সম্মান। আমার কাছারির যেসব সিপাহী ও আমলা মটুকনাথকে পাগল বলিয়া উপেক্ষা করিত, গোলা বাঁধার পর হইতে আমি লক্ষ্য করিতেছি তাহারা মটুকনাথকে সম্মান ও খাতির করিয়া চলে। সঙ্গে সঙ্গে টোলের ছাত্র সংখ্যাও যেন বাড়িয়া চলিয়াছে, অথচ যুগল প্রসাদ বা গণরী তেওয়ারিকে কেউ পোছে না। রাজু পাড়েও নবাগত প্রজাদের মধ্যে খুব খাতির জমাইয়া ফেলিয়াছে। জড়িবুটির পুটুলি হাতে তাহাকে প্রায়ই দেখা যায় গৃহস্থ বাড়ির ছেলে মেয়েদের নাড়ি টিপিয়া বেড়াইতেছে। তবে রাজু পাড়ে পয়সা তেমন বোঝে না, খাতির পাইয়া ও গল্প করিয়াই সন্তুষ্ট। মাস 3-4 মধ্যে মহালি খারুপের পাহাড়ের কোল হইতে লবটুলিয়া ও নাড়া বৈহারের উত্তর সীমানা পর্যন্ত প্রজা বসিয়া গেল। পূর্বে জমি বিলি হইয়া চাষ আরম্ভ হইয়াছিল বটে, কিন্তু লোকের বাস এত হয় নাই। এবছর দলে দলে লোক আসিয়া রাতারাতি গ্রাম বসাইয়া ফেলিতে লাগিল। কত ধরনের পরিবার! শীর্ণ টাট্টু ঘোড়ার পিঠে বিছানাপত্র, বাসন, পিতলের ঘয়লা, কাঠের বোঝা, গৃহদেবতা, তোলা উনুন চাপাইয়া একটি পরিবারকে আসিতে দেখা গেল। মহিষের পিঠে ছোট ছোট ছেলেমেয়ে, হাঁড়িকুড়ি, ভাঙা লণ্ঠন, এমনকি চারপাই পর্যন্ত চাপাইয়া আরেকটি পরিবার আসিল। কোনো কোনো পরিবারে স্বামী স্ত্রীতে মিলিয়া জিনিসপত্র ও শিশুদের বাঁকের দুদিকে চাপাইয়া বাঁক কাঁধে বহুদূর হইতে হাঁটিয়া আসিতেছে। ইহাদের মধ্যে সদাচারী গর্বিত মৈথিল ব্রাহ্মণ হইতে আরম্ভ করিয়া গাঙ্গুতা ও দোসাত পর্যন্ত সমাজের সর্বস্তরের লোকই আছে। যুগল প্রসাদ মোহরীকে জিজ্ঞাসা করিলাম, এরা কি এতদিন গৃহহীন অবস্থায় ছিল? এত লোক আসছে কোথা থেকে যুগল? যুগল প্রসাদের মন ভালো নয়, বলিল, এই দেশের লোকই এরকম হুজুর। শুনেছে এখানে জমি সস্তায় বিলি হচ্ছে, তাই দলে দলে আসছে। সুবিধে বোঝে তো থাকবে, নয়তো আবার ডেরা উঠিয়ে অন্য জায়গায় ভাগবে। বলিলাম, পিতৃ পিতামহের ভিটের কোনো মায়া নেই এদের কাছে? কিচ্ছু না বাবুজি, এদের উপজীবিকাই হচ্ছে নতুন ওঠা চর বা জঙ্গলমহল বন্দোবস্ত নিয়ে চাষবাস করা। বাস করাটা তো আনুষঙ্গিক। যতদিন ফসল ভালো হবে, খাজনা কম থাকবে, ততদিনই থাকবে। তারপর খোঁজ নেবে অন্য কোথায় নতুন চর বা জঙ্গল বিলি হচ্ছে, সেখানে চলে যাবে। এদের ব্যবসাই হলো এই। সেদিন গ্রান্ড সাহেবের বটগাছের নিচে জমি মাপিয়া দিতে গিয়াছি। আশরাফি টিন্ডেল জমি মাপিতেছিল, আমি ঘোড়ার উপর বসিয়া দেখিতেছিলাম। এমন সময় কুন্তাকে টোলার পথ ধরিয়া যাইতে দেখিলাম। কুন্তাকে অনেক দিন দেখি নাই। আশরাফিকে বলিলাম, আশরাফি,
কুন্তা আজকাল কোথায় থাকে? ও কি দেখিনে তো আর। আশরাফি বলিল, ওর কথা আপনি শোনেননি বাবুজি? ও এর মধ্যে তো এখানে ছিল না, এখানে অনেক দিন। কিরকম? আগে রাসবিহারী সিং ওকে নিয়ে যায় তার বাড়ি, বলে তুই আমাদের জাত ভাইয়ের স্ত্রী, তা আমার এখানেই এসে থাক। আচ্ছা বেশ, তারপর? তা সেখানে কিছুদিন থাকবার পরে আপনি ওর চেহারা তো দেখেছেন বাবুজি, এত দুঃখ কষ্টে এখনো। তারপর রাসবিহারী সিং কি সব কথা ওকে বলে, এমনকি ওর উপর অত্যাচারও নাকি করতে যায়। তাই আজ মাসখানেক হলো ও সেখান থেকে পালিয়ে এসেছে। শুনি রাসবিহারী নাকি ছোরা নিয়ে ওকে ভয় দেখায়, কিন্তু ও বলেছিল, মেরে ফেলো বাবুজি, জান দেগা লেকিন ধর্ম দেগা নেহি। কোথায় থাকে ও এখন? ঝোল্লুটোলায় এক গাঙ্গোতার বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের গোয়ালঘরের পাশে একখানা ছোট চালা আছে, ওই সেখানেই থাকে। ও, তা চলে কি করে? ওর তো 2-3টি ছেলে মেয়ে। আগে ভিক্ষে করে বাবুজি, ক্ষেতের ফসল কুড়োয়, গম কড়াই কাটে। বড় ভালো মেয়ে বাবু কুন্তা। বাইজির মেয়ে ছিল বটে, কিন্তু ভালো ঘরের মেয়ের মতো মন মেজাজ, কোনো অসৎ কাজ ওকে দিয়ে হবে না। জরিপ শেষ হইল। বালিয়া জেলার একটি প্রজা এই জমি বন্দোবস্ত লইয়াছে, কাল হইতে এখানে সে বাড়ি বাঁধিবে। গ্রাম সাহেবের বটগাছের মহিমাও ধ্বংস হইল। মহালি খারুপের পাহাড়ের উপরকার বড় বড় গাছপালার মাথায় রোদ রাঙা হইয়া আসিল। শিল্লির দল ঝাঁক বাঁধিয়া সরস্বতী কুণ্ডের দিকে উড়িয়া চলিয়াছে। সন্ধ্যার আর দেরি নাই। একটা কথা ভাবিলাম, এতটুকু জমি কোথাও থাকিবে না এই বিশাল লপটুলিয়া ও নাড়া বৈহারে, যেমন দেখিতেছি। দলে দলে অপরিচিত লোক আসিয়া জমি লইয়া ফেলিল। কিন্তু এই অরণ্যভূমিতে যাহারা চিরকাল মানুষ, অথচ যাহারা নিঃস্ব হতভাগ্য, জমি বন্দোবস্ত লইবার পয়সা নাই বলিয়াই কি তাহারা বঞ্চিত হইবে? যাহাদের ভালোবাসি তাহাদের অন্তত এইটুকু উপকার তো করিবই। আশরাফিকে বলিলাম, আশরাফি, কুন্তাকে কাল সকালে কাছারিতে হাজির করতে পারবে? ওকে একটু দরকার আছে। জি বাবুজি, যখন আপনি বলবেন। পরদিন সকালে কুন্তাকে আশরাফি আমার আপিস ঘরের সামনে বেলা 9টার সময় লইয়া আসিল। বলিলাম, কুন্তা কেমন আছো? কুন্তা আমায় 2 হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, জি হুজুর, ভালো আছি। আচ্ছা, আর তোমার ছেলে মেয়েরা? ভালো আছে সবাই হুজুরের দয়ায়। ও, বড় ছেলেটি কত বড় হলো? এই 8 বছরে পড়েছে হুজুর। তা মহিষ চড়াতে পারে? না হুজুর, অতটুকু ছেলেকে কে মহিষ চড়াতে দেবে বলুন? কুন্তা সত্যিই এখনো দেখিতে বেশ। ওর মুখে অসহায় জীবনের দুঃখ কষ্ট যেমন ছাপ মারিয়া দিয়াছে, সাহস ও পবিত্রতাও তেমনি তাদের দুর্লভ জয়চিহ্ন অঙ্কিত করিয়া দিয়াছে। এই সেই কাশীর বাইজির মেয়ে, প্রেম বিহ্বলা কুন্তা। প্রেমের উজ্জ্বল বর্তিকা এই দুঃখিনী রমণীর হাতে এখনো সগৌরবে জ্বলিতেছে। তাই ওর এত দুঃখ দৈন্য, এত হেনস্থা ও অপমান। প্রেমের মান রাখিয়াছে কুন্তা। বলিলাম, কুন্তা, জমি নেবে? কুন্তা কথাটি ঠিক শুনিয়াছে কিনা যেন বুঝিতে পারিল না। বিস্মিত মুখে বলিল, জমি হুজুর? হ্যাঁ জমি, নতুন বিলি জমি। কুন্তা একটুখানি কি ভাবিল, পরে বলিল, আগে তো আমাদেরই কত জোত জমা ছিল। প্রথম প্রথম এসে আমি দেখেছি, তারপর সব গেল একে একে। এখন আর কি দিয়ে জমি নেব হুজুর? কেন, সেলামির টাকা দিতে পারবে না? কোথা থেকে দেব হুজুর? রাত্রির করে ক্ষেত থেকে ফসল কুড়াই, পাছে দিনমানে কেউ অপমান করে। 8 টুকরি 1 টুকরি কলাই পাই, তাই গুঁড়ো করে ছাতু করে আমার বাচ্চাদের খাওয়াই। নিজে খেতে সব দিন তো কুলোয় না।
কুন্তা কথা বন্ধ করিয়া চোখ নিচু করিল। দুই চোখ বাহিয়া টসটস করিয়া জল গড়াইয়া পড়িল। আশরাফি সরিয়া গেল। ছোকরার হৃদয় বড় কোমল, এখনো পরের দুঃখ ভালো রকম সহ্য করিতে পারে না। আমি বলিলাম, কুন্তা, আচ্ছা ধরো যদি সেলামি না লাগে? কুন্তা চোখ তুলিয়া জল ভরা বিস্মিত চোখে আমার মুখের দিকে চাহিল। আশরাফি তাড়াতাড়ি কাছে আসিয়া কুন্তার সামনে হাত নাড়িয়া বলিল, হুজুর তোমায় এমনি জমি দেবেন, এমনি জমি দেবেন, বুঝলে না দাইজি? আশরাফিকে বলিলাম, ওকে জমি দিলে ও চাষ করবে কি করে আশরাফি? আশরাফি বলিল, সে বেশি কঠিন কথা নয় হুজুর, ওকে দু একখানা লাঙল দয়া করে সবাই ভিক্ষে দেবে। এত ঘর গাঙ্গতা প্রজা, একখানা লাঙল ঘর পিছু দিলেই তোর জমি চাষ হয়ে যাবে। আর সে ভার আমি নেব হুজুর, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আচ্ছা বেশ, কত বিঘে জমি হলে ওর হয় বলো তো আশরাফি? আগে হুজুর দিচ্ছেন যখন মেহেরবানি করে 10 বিঘেই দিন। কুন্তাকে জিজ্ঞাসা করিলাম, কুন্তা কেমন 10 বিঘে জমি যদি তোমায় বিনা সেলামিতে দেওয়া হয়, তুমি ঠিকমতো চাষ করে ফসল তুলে কাছারির খাজনা শোধ করতে পারবে তো? অবশ্যই প্রথম 2 বছর তোমার খাজনা মাপ, তৃতীয় বছর থেকে খাজনা দিতে হবে, কেমন? কুন্তা যেন হতবুদ্ধি হইয়া পড়িয়াছে। আমরা তাহাকে লইয়া ঠাট্টা করিতেছি না সত্য কথা বলিতেছি, ইহাই যেন সে এখনো সমঝাইয়া উঠিতে পারে নাই। কতকটা দিশেহারা ভাবেই সে বলিল, জমি 10 বিঘে জমি? আশরাফি আমার হইয়া বলিল, হ্যাঁ হুজুর তোমায় দিচ্ছেন, খাজনা এখন 2 বছর মাপ, 3রা সাল থেকে খাজনা দিও, কেমন রাজি? কুন্তা লজ্জা জড়িত মুখে আমার দিকে চাহিয়া বলিল, জি হুজুর মেহেরবান। পরে হঠাৎ বিউফলার মতো কাঁদিয়া ফেলিল। আমার ইঙ্গিতে আশরাফি তাহাকে লইয়া চলিয়া গেল। সপ্তদশ পরিচ্ছেদ। সন্ধ্যার পরে লপটুলিয়ার নূতন বস্তিগুলি দেখিতে বেশ লাগে। কুয়াশা হইয়াছে বলিয়া জ্যোৎস্না একটু অস্পষ্ট। বিস্তীর্ণ প্রান্তরব্যাপী কৃষিক্ষেত্র, দূরে দূরে 2-5টা আলো জ্বলিতেছে বিভিন্ন বস্তিতে। কত লোক, কত পরিবার অন্যের সংস্থান করিতে আসিয়াছে আমাদের মহালে, বন কাটিয়া গ্রাম বসাইয়াছে, চাষ আরম্ভ করিতেছে। আমি সব বস্তির নামও জানি না, সকলকে চিনিও না। কুয়াশাবৃত জ্যোৎস্না লোকে এখানে ওখানে দূরে নিকটে ছড়ানো বস্তিগুলি কেমন যেন রহস্যময় দেখাইতেছে। যেসব লোক এইসব বস্তিতে বাস করে তাহাদের জীবনও আমার কাছে এই কুয়াশাচ্ছন্ন জ্যোৎস্নাময়ী রাত্রির মতো রহস্যাবৃত। ইহাদের কাহারো কাহারো সঙ্গে আলাপ করিয়া দেখিয়াছি। জীবন সম্বন্ধে ইহাদের দৃষ্টিভঙ্গি, ইহাদের জীবনযাত্রা প্রণালী আমার বড় অদ্ভুত লাগে। প্রথম ধরা যাক ইহাদের খাদ্যের কথা। আমাদের মহলের জমিতে বছরে 3টি খাদ্যশস্য জন্মায়। ভাদ্র মাসে মকাই, পৌষ মাসে কলাই এবং বৈশাখ মাসে গম। মকাই খুব বেশি হয় না, কারণ ইহার উপযুক্ত জমি বেশি নাই। কলাই ও গম যথেষ্ট উৎপন্ন হয়। কলাই বেশি, গম তাহার অর্ধেক। সুতরাং লোকের প্রধান খাদ্য কলাইয়ের ছাতু। ধান একেবারেই হয় না, ধানের উপযুক্ত নাবাল জমি নাই। এ অঞ্চলের কোথাও, এমনকি করারি জমিতে কিংবা গভর্নমেন্ট খাসমহলেও ধান হয় না। ভাত জিনিসটা সুতরাং এখানকার লোকে কালে ভদ্রে খাইতে পারে। ভাত খাওয়াটা শখের বা বিলাসিতার ব্যাপার বলিয়াও গণ্য। 2-4 জন খাদ্যবিলাসী লোক গম বা কলাই বিক্রয় করিয়া ধান কিনিয়া আনে বটে, কিন্তু তাহাদের সংখ্যা আঙুলে গোনা যায়। তারপর ধরা যাক বাসগৃহের কথা। এই যে আমাদের মহালের 10,000 বিঘা জমিতে অগণ্য গ্রাম বসিয়াছে, সব গৃহস্থের বাড়ি জঙ্গলের কাশ ছাওয়া, কাশ ডাটার বেড়া,
কেহ কেহ তাহার উপর মাটি লেপিয়াছে, কেহ কেহ তাহাও করে নাই। এদেশে বাঁশ গাছ আদৌ নাই, সুতরাং বনের গাছের, বিশেষ করিয়া কেত ও পিয়াল গাছের ডালের বাতা, খুঁটি ও আড়া দিয়াছে ঘরে। ধর্মের কথা বলিয়া কোনো লাভ নাই। ইহারা যদিও হিন্দু, কিন্তু ৩৩ কোটি দেবতার মধ্যে ইহারা হনুমানজিকে কি করিয়া যে বাঁচিয়া বাহির করিয়া লইয়াছে জানি না। প্রত্যেক বস্তিতে একটি উঁচু হনুমানজির ধ্বজা থাকিবেই। এই ধ্বজার রীতিমতো পূজা হয়। ধ্বজার গায়ে সিঁদুর লেপা থাকে। রাম সীতার কথা কুৎসিত শোনা যায়। তাহাদের সেবকের গৌরব তাহাদের দেবত্বকে একটু বেশি আড়ালে ফেলিয়াছে। বিষ্ণু, শিব, দুর্গা, কালী প্রভৃতি দেবদেবীর পূজার প্রচার তত নাই। আদৌ আছে কিনা সন্দেহ। আমার মহলে তো আমি অন্তত দেখি নাই। ভুলিয়া গিয়াছি, একজন শিবভক্ত দেখিয়াছি বটে। তার নাম দ্রোণ মাহাতো, জাতিতে গাঙ্গোতা। কাছারিতে কোথা হইতে কে একটা শিলাখণ্ড আনিয়া আজ নাকি ১০-১২ বছর কাছারির হনুমানজির ধ্বজার নিচে রাখিয়া দিয়াছে। সিপাহীরা মাঝে মাঝে পাথরখানাতে সিঁদুর মাখায়। ১ ঘটি জলও কেউ কেউ দেয়, কিন্তু পাথরখানা বেশিরভাগ অনাদৃত অবস্থাতেই পড়িয়া থাকে। কাছারির কিছু দূরে একটা নূতন বস্তি আজ মাস ২ গড়িয়া উঠিয়াছে। দ্রোণ মাহাতো সেখানেই আসিয়া ঘর বাঁধিয়াছে। দ্রোণের বয়স ৭০-এর বেশি ছাড়া কম নয়। প্রাচীন লোক বলিয়াই তাহার নাম দ্রোণ। আধুনিককালের ছেলে ছোকরা হইলে নাকি নাম হইত ডোমন, লোধাই, মহারাজ ইত্যাদি। এসব বাবুগিরি নাম সেকালে বাপে মায়ের রাখিতে লজ্জা করিত। যাহা হোক, বৃদ্ধ দ্রোণ একবার কাছারিতে আসিয়া হনুমান ধ্বজার নিচে পাথরখানা লক্ষ্য করিল। তারপর হইতে বৃদ্ধ কল্পলিয়া নদীতে প্রাতঃস্নান করিয়া ১ ঘটি জল প্রত্যহ আনিয়া নিয়মিতভাবে পাথরের উপর ঢালিত এবং ৭ বার পরম ভক্তিভরে প্রদক্ষিণ করিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিয়া তবে বাড়ি ফিরিত। দ্রোণকে বলিয়াছিলাম, কল্পলিয়া তো প্রায় ১ ক্রোশ দূরে, রোজ যাও সেখানে, তার চেয়ে ছোট কুণ্ডির জল আনলেই তো পারো। দ্রোণ বলিয়াছিল, মহাদেবজি স্রোতের জলে তুষ্ট থাকেন বাবুজি। আমার জন্ম সার্থক যে রোজ জল দিয়ে ওকে স্নান করাতে পাই। ভক্ত ভগবানকে গড়ে। দ্রোণ মাহাতোর শিব পূজার কাহিনী লোকমুখে বিভিন্ন বস্তিতে ছড়াইয়া পড়িতেই মাঝে মাঝে দেখি ২-৫ জন শিবের পূজারী নরনারী যাতায়াত শুরু করিল। এ অঞ্চলে এক ধরনের সুগন্ধ ঘাস জঙ্গলে উৎপন্ন হয়। ঘাসের পাতা বা ডাঁটা হইতে আঘ্রাণ লইলে চমৎকার সুবাস পাওয়া যায়। ঘাস যত শুকোয় গন্ধ তত তীব্র হয়। কে একজন সেই ঘাস আনিয়া শিব ঠাকুরের চারিদিকে রোপণ করিল। একদিন মটুকনাথ পণ্ডিত আসিয়া বলিল, বাবুজি, একজন গাঙ্গোতা কাছারিতে শিবের মাথায় জল ঢালে, এ কি ভালো হচ্ছে? আমি বলিলাম, পণ্ডিতজি, ওই গাঙ্গোতাই তো ওই ঠাকুরটিকে লোক সমাজে প্রচার করেছে, যতদূর আমি দেখতে পাচ্ছি। কই, তুমি তো ছিলে, তা ১ ঘটি জলও তো কোনোদিন দিতে দেখিনি আমি তোমায়। রাগের মাথায় খেই হারাইয়া মটুকনাথ বলিল, ও শিবই নয় বাবুজি, ঠাকুর প্রতিষ্ঠা না করলে পুজো পাওয়ার যোগ্য হয় না, ও তো একখানা পাথরের নুড়ি। আমি বলিলাম, তবে আর বলছো কেন? পাথরের নুড়িতে জল দিলে তোমার আপত্তি কি? সেই হইতে দ্রোণ মাহাতো কাছারির শিবলিঙ্গের চারটার পূজারী হইয়া গেল। কার্তিক মাসে ছট পরব এদেশের বড় উৎসব। বিভিন্ন টোলা হইতে মেয়েরা হলুদ ছোপানো শাড়ি পরিয়া দলে দলে গান করিতে করিতে কলবলিয়া নদীতে ছট ভাসাইতে চলিয়াছে। সারা দিন উৎসবের ধুম। সন্ধ্যায় বস্তিগুলির কাছ দিয়া যাইতে যাইতে ছট পরবের পিঠে ভাজার ভরপুর গন্ধ পাওয়া যায়। কত রাত পর্যন্ত ছেলে মেয়েদের হাসি কলরব, মেয়েদের গান। যেখানে নীলগায়ের জেরা গভীর রাত্রে দৌড়িয়া যাইত, হায়নার হাসি ও বাঘের কাশি শোনা যাইত। অভিজ্ঞ ব্যক্তি জানেন, বাঘে অবিকল মানুষের গলায় কাশির মতো এক শব্দ করে। সেখানে আজ কলহাস্য মুখরিত, গীত রব পূর্ণ, উৎসব দীপ্ত এক বিস্তীর্ণ জনপথ।
ছট পরবের সন্ধ্যায় ঝল্লু টোলায় নিমন্ত্রণ রক্ষা করিতে গেলাম। শুধু এই একটি টোলায় নয়, 15টি বিভিন্ন টোলা হইতে ছট পরবের নিমন্ত্রণ পাইয়াছে কাছারি শুদ্ধ সকল আমলা। ঝল্লু টোলার মোড়ল ঝল্লু মাহাতোর বাড়ি গেলাম প্রথমে। ঝল্লু মাহাতোর বাড়ির একপাশে দেখি এখনও জঙ্গল কিছু কিছু আছে। ঝল্লু উঠানে এক ছেঁড়া সামিয়ানা টাঙাইয়াছে, তাহারি তলায় আমাদের আদর করিয়া বসাইল। টোলার সকল লোক ফর্সা ধুতি ও মেরচাই পরিয়া সেখানে ঘাসে বোনা এক জাতীয় মাদুরের আসনে বসিয়া আছে। বলিলাম, খাওয়ার অনুরোধ কিন্তু রাখতে পারবো না, বুঝেছ, কারণ অনেক স্থানে আমাকে যেতে হবে। ঝল্লু বলিল, একটু মিষ্টি মুখ করতেই হবে হুজুর, মেয়েরা নইলে বড় ক্ষুণ্ণ হবে। আপনি পায়ের ধুলো দেবেন বলে ওরা বড় উৎসব করে আজ পিঠে করেছে। উপায় নাই, গোষ্ঠবাবু মুহুরি, আমি ও রাজু পাড়ে বসিয়া গেলাম। শালপাতায় কয়েকখানি আটা ও গুড়ের পিঠে আসিল। এক একখানি পিঠে 1 ইঞ্চি পুরো ইটের মতো শক্ত। ছুরিয়া মারিলে মানুষ মরিয়া না গেলেও দস্তুর মতো জখম হয়। অথচ প্রত্যেকখানা পিঠে ছাঁচে ফেলা চন্দ্রপুলির মতো বেশ লতাপাতা আঁকা। ছাঁচে ফেলিবার পরে তবে ঘিয়ে ভাজা হইয়াছে। অত যত্নে মেয়েদের হাতে তৈরি পিষ্টকের সদ্ব্যবহার করিতে পারিলাম না। আধখানা অতি কষ্টে খাইলাম, না মিষ্টি না কোনো স্বাদ। বুঝলাম গাঙ্গোতা মেয়েরা খাবার দাবার তৈরি করতে জানে না। রাজু পারে কিন্তু 4-5খানা সেই বড় বড় পিঠে দেখিতে দেখিতে খাইয়া ফেলিল, এবং আমাদের সামনে চক্ষুলজ্জা বসতে বোধহয় আর চাইতে পারিল না। ঝল্লু টোলা হইতে গেলাম লোধাই টোলা, তারপর পর্বত টোলা, ভীমদাস টোলা, আশরাফি টোলা, লক্ষ্মণিয়া টোলা। প্রত্যেক টোলায় নাচ গান হাসি বাজনার ধুম। আজ সারা রাত ইহারা ঘুমাইবে না, এবাড়ি ও বাড়ি খাওয়া দাওয়া করিয়া নাচ গান করিয়াই কাটাইয়া দিবে। একটি ব্যাপার দেখিয়া আনন্দ হইল। মেয়েরা সব টোলাতেই যত্ন করিয়া নাকি খাবার তৈরি করিয়াছে আমাদের জন্য। ম্যানেজার বাবু নিমন্ত্রণে আসিবেন শুনিয়া তাহারা অত্যন্ত উৎসাহের ও যত্নের সহিত নিজেদের চরম রন্ধন কৌশল প্রদর্শন করিয়া পিষ্টক করিয়াছে। মেয়েদের সহৃদয়তার জন্য মনে মনে যথেষ্ট কৃতজ্ঞ হইলেও তাহাদের রন্ধনবৃদ্ধার প্রশংসা করিয়া উঠিতে পারিলাম না। ইহা আমার পক্ষে খুবই দুঃখের বিষয়। ঝল্লু টোলার অপেক্ষা নিকৃষ্টতর পৃষ্ঠকের সহিত স্থানে স্থানে পরিচয় ঘটিল। সব জায়গাতেই দেখি রঙিন শাড়ি পরা মেয়েরা কৌতূহলপূর্ণ চোখে আড়াল হইতে ভোজনরত বাঙালি বাবুদের দিকে চাহিয়া আছে। রাজু পারে অবশ্য কাহাকেও মনে কষ্ট দিল না। পিষ্টক ভক্ষণের সীমা অতিক্রম করিয়া রাজু পারে ক্রমশ অসীমের দিকে চলিতে লাগিল দেখিয়া আমি গণনার হাল ছাড়িয়া দিলাম। সুতরাং সে কয়খানা পিষ্টক খাইয়াছিল বলিতে পারিব না। শুধু রাজু কেন, নিমন্ত্রিত গাঙ্গোতাদের মধ্যে সেই ইটের মতো কঠিন পিষ্টক এক একজন 1 কুড়ি 1.5 কুড়ি করিয়া খাইল। চোখে না দেখিলে বিশ্বাস করা শক্ত যে সেই জিনিস মানুষে অত খাইতে পারে। নাড়া বৈহারে ছানিয়া ও সুরতিয়াদের ওখানেও গেলাম। সুরতিয়া আমায় দেখিয়া ছুটিয়া আসিল, বলিল, বাবুজি এত রাত করে ফেললেন? আমি আর মা দুজনে বসে আপনার জন্য সেই কখন থেকে আলাদা করে পিঠে গড়েছি। আমরা হা করে বসে আছি আর ভাবছি যে এত দেরি হচ্ছে কেন। আসুন আসুন, ভিতরে আসুন, বসুন। নখছেদি সকলকে খাতির করিয়া বসাইল। তুলসীকে খুব যত্ন করিয়া খাইবার আসন করিতে দেখিয়া মনে মনে হাসিলাম। ইহাদের এখানে খাইবার অবস্থা কি আর আছে? সুরতিয়াকে বলিলাম, সুরতিয়া, তোর মাকে বল পিঠে তুলে নিতে, এত কে খাবে? সুরতিয়া বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চাহিয়া বলিল, ও কি বাবুজি, এই কখানা আপনি খাবেন না? আমি আর ছানিয়াই তো 15-16 খানা করে খেয়েছি। খান আপনি। আপনি খাবেন বলেই তো মা ওর ভিতরে কিশমিশ দিয়েছে, দুধ দিয়েছে, ভালো আটা এনেছে বাবা ওই ভীমদাস টোলা থেকে। খাইব না বলিয়া ভালো করি নাই। সারা বছর এই বালক বালিকা এইসব সুখাদ্যের মুখ দেখিতে পায় না।
এদের এত কষ্টের, এত আশার জিনিস। ছেলে মানুষকে খুশি করিবার জন্য মরিয়া হইয়া দুখানা পিষ্টক খাইয়া ফেলিলাম। সুরতিয়াকে খুশি করিবার জন্য বলিলাম, বাহ, চমৎকার পিঠে, কিন্তু সব জায়গায় কিছু কিছু খেয়েছি তো, তাই আর খেতে পারলাম না সুরতিয়া। আর একদিন এসে হবে এখন, কেমন? রাজু পাড়ের হাতে একটা ছোটখাটো বোচকা। সে প্রত্যেকের বাড়ি হইতে ছাঁদা বাঁধিয়াছে। একখানি পিষ্টকের ওজন বিবেচনা করিলে রাজুর বোচকার ওজন 10-12 সেরের কম তো কোনো মতেই হইবে না। রাজু খুব খুশি, বলিল, এ পিঠে সহজে নষ্ট হয় না হুজুর, 2-3 দিন আর আমায় রাঁধতে হবে না, এই পিঠে খেয়েই আমার চলবে। কাছারিতে পরদিন কুন্তা একখানি পিতলের থালা লইয়া আসিয়া আমার সামনে সসংকোচে স্থাপন করিল। এক টুকরো ফর্সা ন্যাকড়া দিয়া থালাখানা ঢাকা। বলিলাম, ওতে কি কুন্তা? কুন্তা সলজ্জ কণ্ঠে বলিল, ছট পরবের পিঠে বাবুজি, কাল রাত্রে 2 বার নিয়ে এসে ফিরে গিয়েছি। বলিলাম, কাল অনেক রাত্রে ফিরেছি, ছট পরবের নেমন্তন্ন রাখতে বেরিয়েছিলাম তো। আচ্ছা, তুমি রেখে দাও, খাবো এখন। ঢাকা খুলিয়া দেখি থালায় অনেকখানি পিষ্টক, কিছু চিনি, 2টি কলা, 1 খণ্ড ঝুনা নারিকেল ও একটা কমলা লেবু। বলিলাম, বাহ, বেশ পিঠে দেখছি। কুন্তা পূর্ববৎ মৃদুস্বরে সসংকোচে বলিল, বাবুজি, সবগুলো মেহেরবানি করে খাবেন, আপনি খাবেন বলে আলাদা করে তৈরি করেছি, তবু আপনাকে গরম তো খাওয়াতে পারলাম না, বড় দুঃখ রয়ে গেল। তাতে কিছু হয়নি কুন্তা, আমি সবগুলোই খাবো, দেখতে বড় চমৎকার দেখাচ্ছে। কুন্তা প্রণাম করিয়া চলিয়া গেল। একদিন মুনেশ্বর সিং সিপাহী আসিয়া বলিল, হুজুর, ওই বনের মধ্যে গাছের নিচে একটা লোক ছেঁড়া কাপড় পেতে শুয়ে আছে, লোকে তাকে বস্তিতে ঢুকতে দেয় না, ঢিল ছুঁড়ে মারে, আপনি হুকুম করেন তো তাকে নিয়ে আসি। কথাটা শুনিয়া আশ্চর্য হইলাম। বৈকাল বেলা, সন্ধ্যার বেশি বাকি নাই। শীত তেমন না হইলেও কার্তিক মাস, রাত্রে যথেষ্ট শিশির পড়ে, শেষ রাত্রে বেশ ঠান্ডা। এ অবস্থায় একটা লোক বনের মধ্যে গাছের তলায় আশ্রয় লইয়াছে কেন? লোকে তাহাকে ঢিল ছুড়িয়াই বা মারে কেন বুঝিতে পারিলাম না। গিয়া দেখি গ্রান্ড সাহেবের বটগাছের ওদিকে একটা বন ঝোপে একটা অর্জুন গাছের তলায় একটা লোক ছেঁড়া ময়লা ন্যাকড়া কানি পাতিয়া শয্যা রচনা করিয়া শুইয়া আছে। আজ প্রায় 30 বছর আগে গ্র্যান্ড সাহেব আমিন লপটুলিয়ার বন্য মহাল জরিপ করিতে আসিয়া এই বটতলায় তাঁবু ফেলেন। সেই হইতেই এই গাছটির এই নাম চলিয়া আসিতেছে। ঝোপের অন্ধকারে লোকটিকে ভালো করিয়া দেখিতে না পাইয়া বলিলাম, কে ওখানে? বাড়ি কোথায়? বের হয়ে এসো। লোকটি বাহির হইয়া আসিল, অনেকটা হামাগুড়ি দিয়া, অতি ধীরে ধীরে। বয়স 50-এর উপর, জীর্ণ শীর্ণ চেহারা, মলিন ছেঁড়া কাপড় ও মেরজাই গায়ে। যতক্ষণ সে ঝোপের ভিতর হইতে বাহির হইতেছিল, কি একরকম অদ্ভুত অসহায়ভাবে শিকারীর তাড়া খাওয়া পশুর মতো ভয়ার্থ দৃষ্টিতে আমার দিকে চাহিয়াছিল। ঝোপের অন্ধকার হইতে দিনের আলোয় বাহির হইয়া আসিলে দেখিলাম তাহার বাম হাতে ও বাম পায়ে ভীষণ ক্ষত। বোধহয় সেই জন্য সে একবার বসিলে বা শুইলে হঠাৎ আর সোজা হইয়া দাঁড়াইতে পারে না। মুনেশ্বর সিং বলিল, হুজুর, ওর ওই পায়ের ঘায়ের জন্যই ওকে বস্তিতে কেউ ঢুকতে দেয় না, এমনকি জল পর্যন্ত চাইলেও দেয় না, ঢিল মারে আর দূর দূর করে সবাই ওকে তাড়িয়ে দেয়। বোঝা গেল তাই এই লোকটা বনের পশুর মতোই বন ঝোপের মধ্যেই আশ্রয় লইয়াছে এই হেমন্তের শিশিরাদ্র রাত্রে। বলিলাম, তোমার নাম কি? বাড়ি কোথায়? লোকটা আমায় দেখিয়া কেমন ভয় পাইয়া গিয়াছে। ওর চোখে রোগ কাতর ও ভীত অসহায় দৃষ্টি। তাছাড়া আমার পিছনে লাঠি হাতে মুনেশ্বর সিং সিপাহী। বোধহয় সে ভাবিল যে সে যে বনে আশ্রয় লইয়াছে তাহাতে আমাদের আপত্তি আছে।
তাহাকে তাড়াইয়া দিতেই বুঝি আমি সিপাহী সঙ্গে করিয়া সেখানে গিয়াছি। বলিল, আমার আমার নাম হুজুর, আমার নাম গিরিধারী লাল, বাড়ি 3 টঙা। পরক্ষণেই কেমন একটা অদ্ভুত সুরে মিনতি, প্রার্থনা এবং বিকারের রোগীর অসঙ্গত আবদারের সুর, এই কয়টি মিলাইয়া এক ধরনের সুরে সে বলিল, একটু একটু জল, জল, একটু জল খাবো, জল। আমি ততক্ষণে লোকটাকে চিনিয়া ফেলিয়াছি। সেবার পৌষ মাসের মেলায় ইজারাদার ব্রহ্মা মাহাতোর তাঁবুতে সেই যে দেখিয়াছিলাম, সেই গিরিধারী লাল, সেই ভীত দৃষ্টি, সেই নম্র মুখের ভাব। দরিদ্র, নম্র, ভীরু লোকেদেরই কি ভগবান জগতে এত বেশি করিয়া কষ্ট দেন? মুনেশ্বর সিংকে বলিলাম, তুমি কাছারিতে যাও, 4-5 জন লোক আর একটা চারপাই নিয়ে এসোগে যাও। সে চলিয়া গেল। আমি জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে গিরিধারী লাল? আমি তোমায় চিনি, তুমি আমায় চিনতে পারোনি? সেই যে সেবার ব্রহ্মা মাহাতোর তাঁবুতে মেলার সময় তোমার সঙ্গে দেখা হয়েছিল, মনে নেই? কোনো ভয় নেই গিরিধারী লাল, কি হয়েছে তোমার তাই বলো। গিরিধারী লাল ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল, হাত ও পা নাড়িয়া দেখাইল, হুজুর, হুজুর, কেটে গিয়ে ঘা হয় হুজুর, এই দেখুন হুজুর, এই দেখুন। কিছুতেই সে ঘাড় সারে না, যে যা বলে আমি আমি তাই করি হুজুর, কিন্তু ঘা যে ক্রমেই বাড়ে। তারপর তারপর ক্রমে সকলে বললে যে তোর কুষ্ঠ হয়েছে, তা সেই জন্যে আর 4-5 মাস এই রকম কষ্ট পাচ্ছি আমি হুজুর। বস্তির মধ্যে আমাকে ঢুকতে দেয় না, ভিক্ষে করে কোনো রকমে চালাই, রাত্রে কোথাও জায়গা দেয় না, তাই তাই আমি বনের মধ্যে ঢুকে শুয়ে থাকবো বলে। কোথায় যাচ্ছিলে তুমি এদিকে? এখানে কি করে এলে? গিরিধারী লাল এরই মধ্যে হাঁপাইয়া পড়িয়াছিল। একটু দম লইয়া বলিল, হুজুর, আমি ওই পূর্ণিয়ার হাসপাতালে যাচ্ছিলাম হুজুর, নইলে ঘা যে সারে না হুজুর। আশ্চর্য না হইয়া পারিলাম না। মানুষের বাঁচিবার কি আগ্রহ! গিরিধারী লাল যেখানে থাকে, পূর্ণিয়া সেখান হইতে 40 মাইলের কম নয়। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মতো সাপদ সংকুল অরণ্যভূমির সামনে ক্ষতে অবশ হাত পা লইয়া সে চলিয়াছে এই দুর্গম পাহাড় জঙ্গলের পথ ভাঙিয়া পূর্ণিয়ার হাসপাতালে। চারপাই আসিল। সিপাহীদের বাসার কাছে একটা খালি ঘরে উহাকে লইয়া গিয়া শোয়াইয়া দিলাম। সিপাহীরাও কুষ্ঠ বলিয়া প্রথমে একটু আপত্তি তুলিয়াছিল, পরে বুঝাইয়া দিতে তাহারা বুঝিল। গিরিধারী লাল খুব ক্ষুধার্ত বলিয়া মনে হইল। অনেক দিন সে যেন পেট ভরিয়া খাইতে পাই নাই। কিছু গরম দুধ খাওয়াইয়া দিতে সে কথকিঞ্চিৎ সুস্থ হইল। সন্ধ্যার দিকে তাহার ঘরে গিয়া দেখি সে অঘোরে ঘুমাইতেছে। পরদিন বিশিষ্ট চিকিৎসক রাজু পাড়েকে ডাকাইলাম। রাজু গম্ভীর মুখে অনেকক্ষণ ধরিয়া রোগীর নাড়ি দেখিল, ঘা দেখিল। রাজুকে বলিলাম, দেখো তোমার দ্বারা হবে নাকি পূর্ণিয়ায় পাঠিয়ে দেব? রাজু আহত অভিমানের সুরে বলিল, আপনার বাপ মায়ের আশীর্বাদে হুজুর, অনেক দিন আমি এই কাজ করছি, 15 দিনের মধ্যে ঘা ভালো হয়ে যাবে। গিরিধারীকে হাসপাতালে পাঠাইয়া দিলেই ভালো করিতাম। পরে ইহা বুঝিলাম, ঘায়ের জন্য নহে, রাজুপাড়ের জড়িবুটির গুণে 5-6 দিনের মধ্যেই ঘায়ের চেহারা বদলাইয়া গেল। কিন্তু মুশকিল বাঁধিল তাহার সেবা শুশ্রূষা লইয়া। তাহাকে কেহ ছুঁইতে চায় না, ঘায়ে ঔষধ লাগাইয়া দিতে চায় না, তাহার খাওয়া জলের ঘটিটা পর্যন্ত মাজিতে আপত্তি করে। তাহার উপর বেচারির হইল জ্বর, খুব বেশি জ্বর। নিরুপায় হইয়া কুন্তাকে ডাকাইলাম। তাহাকে বলিলাম, কুন্তা, তুমি বস্তি থেকে একজন গাঙ্গতার মেয়েকে ডেকে আনো তো,
পয়সা দেব, ওকে দেখাশুনো করতে হবে। কুন্তা কিছুমাত্র না ভাবিয়া তখনই বলিল, আমি করব বাবুজি, পয়সা দিতে হবে না। কুন্তা রাজপুতের স্ত্রী, সে গাঙ্গতা রোগীর সেবা করিবে কি করিয়া? ভাবিলাম আমার কথা সে হয়তো বুঝিতে পারে নাই। বলিলাম, ওর এটো বাসন মাজতে হবে, ওকে খাওয়াতে হবে, ও তো উঠতে পারে না। কিন্তু সেসব তোমায় দিয়ে কি করে হবে কুন্তা? কুন্তা বলিল, আপনি হুকুম করলেই আমি সব করব। আমি রাজপুত কোথায় বাবুজি? আমার জাত ভাই কেউ এখানে কোনোদিন আমাকে দেখেছে? আপনি যা বলবেন আমি তাই করব। আমার আবার জাত কি বাবুজি? রাজু পাড়ের জড়িবুটির গুণে ও কুন্তার সেবা শুশ্রূষায় মাসখানেকের মধ্যেই গিরিধারীলাল চাঙ্গা হইয়া উঠিল। কুন্তাকে এজন্য কিছু দিতে গেলেও সে লইল না। গিরিধারীলালকে সে ইতিমধ্যেই বাবা বলিয়া ডাকিতে আরম্ভ করিয়াছে দেখিলাম। বলিল, আহা, বাবা বড় দুঃখী, বাবার সেবা করে আবার পয়সা নেব বাবুজি? ধর্মরাজ আমার মাথার উপর নেই? জীবনে যে কয়টি সৎ কাজ করিয়াছি তাহার মধ্যে একটি প্রধান সৎ কাজ নিরীহ ও নিঃস্ব গিরিধারীলালকে বিনা সেলামিতে কিছু জমি দিয়া লবটুলিয়াতে বাস করানো। তাহার খুপরিতে একদিন গিয়াছিলাম। নিজের বিঘা 5 জমি সে নিজের হাতেই পরিষ্কার করিয়া গম বুনিয়াছে। খুপরির চারিপাশে কতগুলি গোড়া লেবুর চারা পুঁতিয়াছে। এত গোড়া লেবুর গাছ কি হবে গিরিধারীলাল? হুজুর, ওগুলো শরবতি লেবু, আমি খেতে বড় ভালোবাসি হুজুর। চিনি মিছরি তো আমাদের জোটে না, ভুরা গুড়ের শরবত করে ওই লেবুর রস দিয়ে খেতে ভারী ভালো স্বাদ তার হুজুর। বলিল, ভালো কলমের লেবু হুজুর, এক একটা 1 পোয়া। অনেকদিন থেকেই আমার ইচ্ছে যে যদি কখনো জমি জায়গা করতে পারি তবে ভালো শরবতি লেবুর গাছ লাগাবো। পরের দরে লেবু লাগাতে গিয়ে কতবার যে আমি অপমান হয়েছি হুজুর, সে দুঃখ এখন আর আমি রাখবো না। অষ্টাদশ পরিচ্ছেদ। এখান হইতে চলিয়া যাইবার সময় আসিয়াছে। একবার ভানুমতির সঙ্গে দেখা করিবার ইচ্ছা প্রবল হইল। ধনঝারি শৈলমালা একটি সুন্দর স্বপ্নের মতো আমার মন অধিকার করিয়া আছে। তাহার বনানী, তাহার জ্যোৎস্নালোকিত রাত্রি। সঙ্গে লইলাম যুগল প্রসাদকে। তহসিলদার সজ্জন সিংয়ের ঘোড়াটাতে যুগল প্রসাদ চড়িয়াছিল। আমাদের মহলের সীমানা পার হইতে না হইতেই সে বলিল, হুজুর, এ ঘোড়া চলবে না, জঙ্গলের পথে রহল চাল ধরলেই হোঁচট খেয়ে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে আমারও পা খোড়া হবে, তার চেয়ে বরং বদলে আসি। তাহাকে আশ্বস্ত করিলাম। সজ্জন সিং ভালো সওয়ার, সে কতবার পূর্ণিয়ায় মোকদ্দমা তদারক করিতে গিয়াছে এই ঘোড়ায়। পূর্ণিয়া যাইতে হইলে কেমন পথে যাইতে হয় যুগল প্রসাদের তাহা অজ্ঞাত নয় নিশ্চয়। শীঘ্রই কারো নদী পার হইলাম। তারপর অরণ্য, অরণ্য, সুন্দর, অপূর্ব, ঘন নির্জন অরণ্য। পূর্বেই বলিয়াছি, এ জঙ্গলে মাথার উপরে গাছপালার ডালে ডালে জড়াজড়ি নাই। কেত চারা, শাল চারা, পলাশ, মহুয়া, কুলের অরণ্য। প্রস্তরা কীর্ণ রাঙা মাটির ডাঙা, উঁচু নিচু। মাঝে মাঝে মাটির উপর বন্য হস্তির পদচিহ্ন, মানুষজন নাই। হাঁপ ছাড়িয়া বাঁচিলাম লবটুলিয়ার নূতন তৈরি ঘিঞ্জি, কুশ্রী, টোলা ও বস্তি এবং একঘেয়ে ধূসর চষা জমি দেখিবার পরে। এরকম অরণ্য প্রদেশ এদিকে আর কোথাও নাই। এই পথের সেই 2টি বন্যগ্রাম বুরুডি ও কুলপাল বেলা 12টার মধ্যেই ছাড়াইলাম। তারপরেই ফাঁকা জঙ্গল পিছনে পড়িয়া রহিল। সম্মুখে বড় বড় বনস্পতির ঘন অরণ্য। কার্তিকের শেষ, বাতাস ঠান্ডা, গরমের লেশ মাত্রও নাই।
দূরে দূরে ধনঝারি পাহাড় শ্রেণী বেশ স্পষ্ট হইয়া ফুটিল। সন্ধ্যার পরে কাছারিতে পৌঁছিলাম। যে বেড়ি পাতার জঙ্গল আমাদের স্টেট নিলামে ডাকিয়া লইয়াছিল, এই কাছারি সেই জঙ্গলেরই ইজারাদার। লোকটা মুসলমান, শাহাবাদ জেলায় বাড়ি, নাম আব্দুল ওয়াহেদ। খুব খাতির করিয়া আমায় রাখিয়া দিল। বলিল, সন্ধ্যের সময় পৌঁছেছেন, ভালোই হয়েছে বাবুজি, জঙ্গলে বড় বাঘের ভয় হয়েছে। নির্জন রাত্রি, বড় বড় গাছে শনশন করিয়া বাতাস বাঁধিতেছে। কাছারির বারান্দায় বসিবার ভরসা পাইলাম না কথাটা শুনিয়া। ঘরের মধ্যে জানলা খুলিয়া বসিয়া গল্প করিতেছি, হঠাৎ কি একটা জন্তু ডাকিয়া উঠিল বনের মধ্যে। যুগলকে জিজ্ঞাসা করিলাম, ও কি যুগল? যুগল বলিল, হো কিছু না হুজুর, হুরাল, মানে নেকড়ে বাঘ। একবার গভীর রাত্রে বনের মধ্যে হায়নার হাসি শোনা গেল। হঠাৎ শুনিলে বুকের রক্ত জমিয়া যায় ভয়ে, ঠিক যেন কাশরোগীর হাসি। মাঝে মাঝে দম বন্ধ হইয়া যায়, মাঝে মাঝে হাসির উচ্ছ্বাস। পরদিন ভোরে রওনা হইয়া বেলা 9টার মধ্যে দব্রুপানার রাজধানী চকমকি টোলায় পৌঁছানো গেল। ভানুমতি কি খুশি আমার অপ্রত্যাশিত আগমনে! তার চোখে মুখে খুশি যেন চাপিয়া রাখিতে পারিতেছে না, উপচাইয়া পড়িতেছে। আপনার কথা আমি কালও ভেবেছি বাবুজি, এতদিন আসেননি কেন আপনি? ভানুমতিকে একটু লম্বা দেখাইতেছে, একটু রোগাও বটে। তাছাড়া মুখশ্রী আছে ঠিক তেমনি লাবণ্য ভরা, সেই নিটোল গড়ন তেমনিই আছে। নাইবেন না বাবুজি ঝর্ণায়? মহুয়া তেল আনবো না কারুয়া তেল? এবার বর্ষায় ঝর্ণায় কি সুন্দর জল যে হয়েছে বাবুজি, দেখবেন, চলুন। আর একটা জিনিস লক্ষ্য করিয়া আসিতেছি, ভানুমতি ভারী পরিষ্কার পরিচ্ছন্ন। সাধারণ সাঁওতাল মেয়েদের সঙ্গে তার সেদিক দিয়া কোনো তুলনাই হয় না। তার বেশভূষা ও প্রসাধনের সহজ সৌন্দর্য ও রুচিবোধই তাহাকে অভিজাত বংশের মেয়ে বলিয়া পরিচয় দেয়। যে মাটির ঘরের দাওয়ায় বসিয়া আছি, তাহার উঠোনের চারিধারে বড় বড় আসান ও অর্জুন গাছ। এক ঝাঁক সবুজ বনটিয়া সামনের আসান গাছটার ডালে কলরব করিতেছে। হেমন্তের প্রথম, বেলা চড়িলেও বাতাস ঠান্ডা। আমার সামনে 1/2 মাইলেরও কম দূরে ধনঝারি পাহাড় শ্রেণী। পাহাড়ের গা বাহিয়া নামিয়া আসিতেছে চেরা সিঁথির মতো পথ। একদিকে অনেক দূরে নীল মেঘের মতো দৃশ্যমান গয়া জেলার পাহাড় শ্রেণী। বেড়ি পাতার জঙ্গল ইজারা লইয়া এই শান্ত জনবিরল বন্য প্রদেশের পল্লব ছায়ায় উপত্যকার কোনো পাহাড়ি ঝরনার তীরে যদি কুটির বাঁধিয়া বাস করিতাম চিরদিন। লক টুলিয়া তো গেল, ভানুমতির দেশের এ বন কেহ নষ্ট করিবে না। এ জঙ্গলে মরুম কাকর ও পাইরাইট বেশি মাটিতে, ফসল তেমন হয় না। হইলে এ বন কোন কালে ঘুচিয়া যাইত। তবে যদি তামার খনি বাহির হইয়া পড়ে, সে স্বতন্ত্র কথা। তামার কারখানা, চিমনি, ট্রলি লাইন, সারি সারি কুলি বস্তি, ময়লা জলের ড্রেন, ইঞ্জিন ঝাড়া কয়লা ছাইয়ের স্তূপ, দোকানঘর, চায়ের দোকান, সস্তা সিনেমার জোয়ানি হাওয়া, শের শামশের, প্রণয়ের জের, দেশি মদের দোকান, দর্জির দোকান, হোমিও ফার্মেসি, আদি ও অকৃত্রিম আদর্শ হিন্দু হোটেল। কলের বাঁশিতে যেন 3টার সিটি বাজিল, যেন ভানুমতি মাথায় করিয়া ইঞ্জিনের ঝাড়া কয়লা বাজারে ফেরি করিতে বাহির হইতেছে। কয়লা চাই, কয়লা, 4 পয়সা ঝুড়ি। এমন সময় ভানুমতি তেল আনিয়া সামনে দাঁড়াইল। ওদের বাড়ির সবাই আসিয়া আমাকে নমস্কার করিয়া ঘিরিয়া দাঁড়াইল। ভানুমতির ছোট কাকা নবীন যুবক জগরু একটা গাছের ডাল ছুলিতে ছুলিতে আসিয়া আমার দিকে চাহিয়া হাসিল। এই ছেলেটিকে আমি বড় পছন্দ করি। রাজপুতের মতো চেহারা ওর, কালোর উপরে কি যে রূপ! এদের বাড়ির মধ্যে এই যুবক এবং ভানুমতি, এদের দুজনকে দেখিলেই
সত্যই যে ইহারা বন্য জাতির মধ্যে অভিজাত বংশীয় তা মনে না হইয়া পারে না। বলিলাম, কি জগরু, শিকার টিকার কেমন চলছে? জগরু হাসিয়া বলিল, আপনাকে আজই খাইয়ে দেব বাবুজি, ভাববেন না। বলুন কি খাবেন আপনি, সজারু না হরিয়াল নাকি বন মোরগ? স্নান করিয়া আসিলাম। ভানুমতি নিজের হাতের সেই আয়নাখানি, সেবার যেটা পূর্ণিয়া হইতে আনিয়া দিয়াছিলাম, সেটি আর একখানা কাঠের কাকই চুল আছড়াইবার জন্য আমায় আনিয়া দিল। আহারাদির পর বিশ্রাম করিতেছি, বেলা পড়িয়া আসিতেছে। এমন সময় ভানুমতি প্রস্তাব করিল, বাবুজি চলুন, পাহাড়ে উঠবেন না? আপনি তো ভালোবাসেন। যুগল প্রসাদ ঘুমাইতেছিল। সে ঘুম ভাঙিয়া উঠিলে আমরা বেড়াইবার জন্য বাহির হইলাম। সঙ্গে রইল ভানুমতি এবং ওর খুড়তুতো বোন, জগরু পান্নার মেজ ভাইয়ের মেয়ে, 12 বছর বয়স, আর রইল যুগল প্রসাদ। 8 মাইল হাঁটিয়া পাহাড়ের নিচে পৌঁছিলাম। ধনঝারির পাদমূলে এই জায়গায় বনের দৃশ্য এত অপূর্ব যে খানিকটা দাঁড়াইয়া দেখিতে ইচ্ছে হয়। যেদিকে চোখ ফিরাই সেদিকেই বড় বড় গাছ, লতা, উপল বিছানো ঝরনার খাত, ইতস্তত বিক্ষিপ্ত ছোট বড় শিলাস্তূপ। ধনঝারির দিকে বন ও পাহাড়ের আড়ালে আকাশটা কেমন সরু হইয়া গিয়াছে। সামনে লাল কাঁকুড়ে মাটির রাস্তা উঁচু হইয়া ঘন জঙ্গলের মধ্য দিয়া পাহাড়ের ওপারের দিকে উঠিয়াছে। কেমন খটখটে শুকনো ডাঙা মাটি, কোথাও ভিজে নয়, স্যাঁতসেঁতে নয়। ঝর্নার খাতেও এতটুকুও জল নেই। পাহাড়ের উপরে ঘন বন ঠেলিয়া কিছুদূর উঠিতেই কিসের সুমধুর সুবাসে মন প্রাণ একেবারে মাতিয়া উঠিল। গন্ধটা অত্যন্ত পরিচিত। প্রথমটা ধরিতে পারি নাই, তারপরে চাহিয়া দেখি ধনঝারি পাহাড়ে যে এত ছাতিম গাছ তাহা পূর্বে লক্ষ্য করি নাই। এখন প্রথম হেমন্তে ছাতিম গাছে ফুল ধরিয়াছে, এ তাহারই সুবাস। সে কি 2-4টি ছাতিম গাছ, সপ্তপর্ণের বন। সপ্তপর্ণ আর কেলিকদম্ব। কেলিকদম্ব ফুলের গাছ নয়, কেলিকদম্ব ভিন্ন জাতীয় বৃক্ষ। সেগুন পাতার মতো বড় বড় পাতা, চমৎকার আঁকাবাঁকা ডালপালাওয়ালা বনস্পতি শ্রেণীর বৃক্ষ। হেমন্তের অপরাহ্নের শীতল বাতাসে পুষ্পিত বন্য সপ্তপর্ণের ঘন বনে দাঁড়াইয়া নিটোল স্বাস্থ্যবতী কিশোরী ভানুমতির দিকে চাহিয়া মনে হইল মূর্তিমতী বনদেবীর সঙ্গ লাভ করিয়া ধন্য হইয়াছি। কৃষ্ণা বনদেবী, রাজকুমারী ও তো বটেই। এই বনাঞ্চল, এই পাহাড়, এই মিছি নদী, কারো নদীর উপত্যকা, এদিকে ধনঝারি, ওদিকে নাওয়াদার শৈলশ্রেণী, এই সমস্ত স্থান একসময় যে পরাক্রান্ত রাজবংশের অধীনে ছিল, ও সেই রাজবংশের মেয়ে। আজ ভিন্ন যুগের আবহাওয়ায়, ভিন্ন সভ্যতার সংঘাতে যে রাজবংশ বিপর্যস্ত, দরিদ্র, প্রভাবহীন, তাই আজ ভানুমতিকে দেখিতেছি সাঁওতালি মেয়ের মতো। ও কি দেখিলেই অবিলম্বে ভারতবর্ষের ইতিহাসের এই ট্র্যাজিক অধ্যায় আমার চোখের সামনে ফুটিয়া ওঠে। আজিকার এই অপরাহ্নটি আমার জীবনের আরও সুদূর অপরাহ্নের সঙ্গে মিলিয়া মধুময় স্মৃতির সমারোহে উজ্জ্বল হইয়া উঠিল। স্বপ্নের মতো মধুর, স্বপ্নের মতোই অবাস্তব। ভানুমতি বলিল, চলুন বাবুজি, আরো উপরে উঠবেন না? কি সুন্দর ফুলের গন্ধ বলো তো। একটু বসবে না এখানে? সূর্য অস্ত যাচ্ছে, দেখি। ভানুমতি হাসি মুখে বলিল, আপনার যা মর্জি বাবুজি, বসতে বলেন তো এখানে বসি। কিন্তু জ্যাঠামশাইয়ের কবরে ফুল দেবেন না? আপনি সেই শিখিয়ে দিয়েছিলেন। আমি রোজ পাহাড়ে উঠি ফুল দিতে, এখন তো বনে কত ফুল। দূরে মিছি নদী উত্তর বাহিনী হইয়া পাহাড়ের নিচে দিয়া ঘুরিয়া যাইতেছে। নাওয়াদার দিকে যে অস্পষ্ট পাহাড় শ্রেণী, তারই পিছনে সূর্য অস্ত গেল। সঙ্গে সঙ্গে পাহাড়ি হাওয়া আরও শীতল হইয়া উঠিল। ছাতিম ফুলের সুবাস আরও ঘন হইয়া উঠিল। ছায়া গাঢ় হইয়া নামিল শৈল শানুর বনস্থলিতে, নিম্নের বনাবৃত উপত্যকায়, মিছি নদীর পরপারের
গণ্ডশৈল মালার গাত্রে। ভানুমতি একগুচ্ছ ছাতিম ফুল পাড়িয়া খোঁপায় গুজিল, বলিল, বসবো না উঠবেন বাবুজি? আবার উঠিতে আরম্ভ করিলাম। প্রত্যেকের হাতে এক একটা ছাতিম ফুলের ডাল। একেবারে পাহাড়ের উপরে উঠিয়া গেলাম। সেই প্রাচীন বটগাছটা ও তার তলায় প্রাচীন রাজ সমাধি। বড় বড় বাটনা বাটা শিলের মতো পাথর চারিদিকে ছড়ানো। রাজা দব্রুপান্নার কবরের উপর ভানুমতি ও তাহার বোন নিছনি ফুল ছড়াইল। আমি ও যুগলপ্রসাদও ফুল ছড়াইলাম। ভানুমতি বালিকা তো বটেই, সরলা বালিকার মতোই মহা খুশি। বালিকার মতোই আবদারের সুরে বলিল, এখানে একটু দাঁড়াই বাবুজি। হ্যাঁ, কেমন, বেশ লাগছে না? আমি ভাবিতেছিলাম, এই শেষ, আর এখানে আসিব না। এ পাহাড়ের উপরকার সমাধিস্থান, এ বনাঞ্চল আর দেখিব না। ধনঝারির শৈলচূড়ায় পুষ্পিত সপ্তপর্ণের নিকট, ভানুমতির নিকট এই আমার চিরবিদায়। 6 বছরের দীর্ঘ বনবাস সাঙ্গ করিয়া কলিকাতা নগরীতে ফিরিব। কিন্তু যাইবার দিন ঘনাইয়া আসিবার সঙ্গে সঙ্গে ইহাদের কেন এত বেশি করিয়া জড়াইয়া ধরিতেছি? ভানুমতিকে কথাটা বলিবার ইচ্ছা হইল। ভানুমতি কি বলে আমি আর আসিব না শুনিয়া জানিবার ইচ্ছা হইল। কিন্তু কি হইবে সরলা বনবালাকে বৃথা ভালোবাসার আদরের কথা বলিয়া? সন্ধ্যা হইবার সঙ্গে সঙ্গে আর একটি নতুন সুবাস পাইলাম। আশেপাশের বনের মধ্যে যথেষ্ট শিউলি গাছ আছে। বেলা পড়িবার সঙ্গে সঙ্গে শিউলি ফুলের ঘন সুগন্ধ সান্ধ্য বাতাসকে সুমিষ্ট করিয়া তুলিয়াছে। ছাতিম বন এখানে নাই, সে আরও নিচে নামিলে তবে। এরই মধ্যে গাছপালার ডালে জোনাকি জ্বলিতে আরম্ভ করিয়াছে। বাতাস কি সতেজ, মধুর, প্রাণারাম! এ বাতাস সকালে বিকেলে উপভোগ করিলে আয়ু না পারিয়া কি পারে? নামিতে ইচ্ছা করিতেছিল না, কিন্তু বন্য জন্তুর ভয় আছে। তাছাড়া ভানুমতি সঙ্গে রহিয়াছে। যুগলপ্রসাদ বোধহয় ভাবিতেছিল নূতন কোন ধরনের গাছপালা এ জঙ্গল হইতে লইয়া গিয়া অন্যত্র রোপণ করিতে পারে। দেখিলাম তাহার সমস্ত মনোযোগ নতুন লতাপাতার ফুল, সুদৃশ্য লতার গাছ প্রভৃতির দিকে নিবদ্ধ। অন্যদিকে তাহার দৃষ্টি নাই। যুগলপ্রসাদ পাগলই বটে, কিন্তু ওই এক ধরনের পাগল। নূরজাহান নাকি পারস্য হইতে চেনার গাছ আনিয়া কাশ্মীরে রোপণ করিয়াছিলেন। এখন নূরজাহান নাই, কিন্তু সারা কাশ্মীর সুদৃশ্য চেনার বৃক্ষে ছাইয়া ফেলিয়াছে। যুগলপ্রসাদ মরিয়া যাইবে, কিন্তু সরস্বতী হ্রদের জলে আজ হইতে শতবর্ষ পরেও হেমন্তে ফুটন্ত স্পাইডার লিলি বাতাসে সুগন্ধ ছড়াইবে, কিংবা কোনো না কোনো বনঝোপে বন্য হংসলতার হংসাকৃতি নীল ফুল দুলিবে। যুগলপ্রসাদেই যে সেগুলি নাড়া বৈহারের জঙ্গলে আমদানি করিয়াছিল একদিন, এই কথা নাই বা কেহ বলিল। ভানুমতি বলিল, বায়ে ওই যে সেই টারবারো গাছ, চিনেছেন বাবুজি? বন্য মহিষের রক্ষাকর্তা সদয় দেবতা টারবারো গাছটা অন্ধকারে চিনিতে পারি নাই। আকাশে চাঁদ নাই, কৃষ্ণপক্ষের রাত্রি। অনেকটা নামিয়া আসিয়াছি। এবার সেই ছাতিম বন, কি মিষ্ট মন মাতানো গন্ধ! ভানুমতিকে বলিলাম, ভানুমতি, এখানে একটু বসি কেমন? পরে সেই বনপথে অন্ধকারের মধ্যে নামিতে নামিতে ভাবিলাম, লপটুলিয়া গিয়াছে, নাড়া ও ফুলকিয়া বৈহারও গিয়াছে, কিন্তু মহালি খারুপের পাহাড় রহিল। ভানুমতিদের ধনঝারি পাহাড়ের বনভূমিও রহিল। এমন সময় আসিবে হয়তো দেশে, যখন মানুষে অরণ্য আর দেখিতে পাইবে না। শুধুই চাষের ক্ষেত, পাটের কল আর কাপড়ের কলের চিমনি চোখে পড়িবে। তখন তাহারা আসিবে এই নিভৃত অরণ্য প্রদেশে, যেমন লোকে তীর্থে আসে। সেই সব অনাগত দিনের মানুষদের জন্য এ বন অক্ষুণ্ণই থাকুক। সেই সব অনাগত দিনের মানুষদের জন্য এ বন অক্ষুণ্ণ থাকুক। রাত্রে বসিয়া জগরূপান্না ও তাহার দাদার মুখে তাহাদের সম্বন্ধে অনেক কথাবার্তা শুনিলাম।
মহাজনের দেনা এখনো শোধ হয় নাই। 2টি মহিষ ধার করিয়া কিনিতে হইবে, না কিনিলে আর চলিবে না। গয়ার এক মারোয়ারি মহাজন আগে আসিয়া ঘি কিনিয়া লইয়া যাইত। আজ 3-4 মাস সে আর আসে না। প্রায় 8 মণ ঘি ঘরে মজুদ, খরিদ্দার নাই। ভানুমতি আসিয়া দাওয়ার একধারে বসিল। যুগলপ্রসাদ অত্যন্ত চাখোর। সে চা চিনি সঙ্গে আনিয়াছে আমি জানি, কিন্তু লাজুকতাবশত গরম জলের কথা বলিতে পারিতেছে না তাহাও জানি। বলিলাম, চায়ের জল একটু গরম করার সুবিধা হবে কি ভানুমতি? রাজকুমারী ভানুমতি চা কখনো করে নাই, চা খাইবার রেওয়াজও নাই এখানে। তাহাকে জলের পরিমাণ বুঝাইয়া দিতে সে হাঁড়িতে জল গরম করিয়া আনিল। তাহার ছোট বোন কয়েকটি পাথর বাটি আনিল। ভানুমতিকে চা খাইবার অনুরোধ করিলাম, সে খাইতে চাহিল না। জগরূপান্না পাথরের বড় খোড়ায় 1 খোড়া চা শেষ করিয়া আরও খানিকটা চাহিয়া লইল। চা খাইয়া আর সকলে উঠিয়া গেল, কিন্তু ভানুমতি গেল না। আমায় বলিল, কদিন এখানে আছেন বাবুজি? এবার বড় দেরি করে এসেছেন আপনি। কাল তো যেতেই দেব না আপনাকে। চলুন, আপনাকে কাল ঝাঁটি ঝর্ণা বেরিয়ে নিয়ে আসি। ঝাঁটি ঝর্ণায় আরো ভয়ানক জঙ্গল, ওদিকে বড় বুনো হাতি আছে জানেন। অনেক বন ময়ূরও দেখতে পাবেন। চমৎকার জায়গা, পৃথিবীর মধ্যে এমন আর নেই বাবুজি। ভানুমতির পৃথিবী কতটুকু তা জানিবার বড় ইচ্ছা হইল। বলিলাম, ভানুমতি, কখনো কোনো শহর দেখেছ? না বাবুজি। 2-1টা শহরের নাম বলো তো। গয়া, মুঙ্গের, পাটনা। কলকাতার নাম শোনোনি? হ্যাঁ বাবুজি, শুনেছি। কোন দিকে জানো? কি জানি বাবুজি। আমরা যে দেশে বাস করি তার নাম জানো? আমরা তো গয়া জেলায় বাস করি বাবুজি। ভারতবর্ষের নাম শুনেছ? ভানুমতি মাথা নাড়িয়া জানাইল সে শোনে নাই। সে কখনো কোথাও যায় নাই চকমকি টোলা ছাড়িয়া। ভারতবর্ষ কোন দিকে? একটু পরে বলিল, আমার জ্যাঠামশাই একটা মহিষ এনেছিলেন বাবুজি। সেটা এবেলা 3 সের, ওবেলা 3 সের করে দুধ দিত। তখন আমাদের এর চেয়েও ভালো অবস্থা ছিল। তখন যদি আপনি আসতেন বাবুজি, আপনাকে তাহলে রোজ খোয়া খাওয়াতাম। জ্যাঠামশাই নিজের হাতে খোয়া তৈরি করতেন। কি মিষ্টি সে খোয়া! এখন তেমন দুধই হয় না তার আর খোয়া। তখন আমাদের খাতিরও ছিল খুব, জানেন বাবুজি। পরে হাতখানি একবার তুলিয়া চারিদিকে ঘুরাইয়া গর্বের সহিত বলিল, জানেন বাবুজি, এই সমস্ত দেশ আমাদের রাজ্য ছিল। সারা পৃথিবীটা। বনে যে গোড়া দেখেন, সাঁওতাল দেখেন, ওরা আমাদের জাত নয়। আমরা হলাম রাজগোড়। আমাদের প্রজা ওরা, আমাদের রাজা বলে মানে। উহার কথায় দুঃখও হইল, হাসিও পাইল। মহাজনে দেনার দায়ে 2 বেলা যাহাদের মহিষ ধরিয়া লইয়া যায়, সেও রাজবংশের গর্ব করিতে ছাড়ে না। বলিলাম, আমি জানি ভানুমতি, তোমাদের বংশ কত বড়। ভানুমতি বলিল, তারপর শুনুন বাবুজি, আমাদের সেই মহিষটা বাঘে নিয়ে গেল। জ্যাঠামশাই যে মহিষটা এনেছিলেন সেটা। কি করে? জ্যাঠামশাই ওই পাহাড়ের নিচে মহিষ চড়াতে গিয়ে একটা গাছ তলায় বসেছিলেন, সেখানে তো বাঘে ধরল সেটাকে। বলিলাম, তুমি বাঘ দেখেছ কখনো? ভানুমতি তার কালো জোড়া ভ্রু দুটি আশ্চর্য হইবার ভঙ্গিতে উপরের দিকে তুলিয়া বলিল, বাঘ দেখিনি বাবুজি। শীতকালে একবার আসবেন চকমকি টোলায়, বাড়ির উঠোন থেকে গরু বাছুর ধরে নিয়ে যায় বাঘে। বলিয়াই সে ডাকিল, নিচনি, এই নিচনি, শোন একবার। ছোট বোন আসিলে বলিল, নিচনি, বাবুজিকে শুনিয়ে দে তো, আর বছর শীতকালে বাঘ রোজ রাতে আমাদের উঠোনে এসে কি করে বেড়াতো। জগরু একদিন ফাঁদ পেতেছিল, ধরাই পড়ল না। পরে হঠাৎ বলিল, ভালো কথা বাবুজি, একখানা চিঠি পড়ে দেবেন। কোথা থেকে যেন একখানা চিঠি এসেছিল, কিন্তু কে পড়বে বাবুজি?
এমনিই তোলা রয়েছে। যা নিচনি, চিঠিখানা নিয়ে আয়, আর জগরু কাকাকেও ডেকে নিয়ে আয়। নিছনি চিঠি পাইল না। তখন ভানুমতি নিজে গিয়া অনেক খুঁজিয়া সেখানে বাহির করিয়া আমার হাতে আনিয়া দিল। বলিলাম, কবে এসেছে এখানা? ভানুমতি বলিল, তা মাস 6-7 হবে বাবুজি, তুলে রেখে দিয়েছি, আপনি এলে পড়াবো বলে। আমরা তো কেউ পড়তে পারি নে বাবুজি। ও নিচনি, জগরু কাকাকে একবার ডেকে নিয়ে আয়, চিঠি পড়া হবে, সবাইকে ডাক দে। 6-7 মাস পূর্বের পুরনো অপঠিত পত্রখানা আমি যুগলপ্রসাদের উনুনের আলোয় পড়িতে বসিলাম। আমার চারিদিকে বাড়িশুদ্ধ লোক ঘিরিয়া বসিল চিঠি শুনিবার জন্য। চিঠিখানা কায়েথে হিন্দিতে লেখা, রাজা দব্রু পান্নার নামে চিঠি। পাটনার জনৈক মহারাজ রাজা দব্রুকে জিজ্ঞাসা করিয়া পাঠাইয়াছেন যে এখানে বিড়ি পাতার জঙ্গল আছে কিনা, থাকিলে কি দরে ইজারা বিলি হয়। এই পত্রের সঙ্গে ইহাদের কোনো সম্পর্ক নাই, ইহাদের অধীনে কোনো বিড়ি পাতার জঙ্গলই নাই। রাজা দব্রু নামেই রাজা ছিলেন। চকমকি টোলার নিজ বসতবাটির বাহিরে তার যে কোথাও 1 ছটাক জমিও নাই, এই কথা পাটনার উক্ত পত্রলেখক মহারাজ জানিলে ডাক মাসুল খরচ করিয়া আর বৃথা পত্র দিত না নিশ্চয়ই। একটু দূরে দাওয়ার ওপাশে যুগলপ্রসাদ রান্না করিতেছে। তাহার কাঠের উনানের আলোয় দাওয়ার খানিকটা আলো হইয়াছে। এদিকে দাওয়ার অর্ধেকটায় জ্যোৎস্না পড়িয়াছে। যদিও কৃষ্ণপক্ষের আজ মোটে তৃতীয়া, ধনঝারি পাহাড়ের আড়াল কাটাইয়া এই কিছুক্ষণ মাত্র চাঁদ ফাঁকা আকাশে দৃশ্যমান হইয়াছে। সামনে কিছু দূরে অর্ধচন্দ্রাকৃতি পাহাড় শ্রেণী। চকমকিটোলার বস্তির ছেলেপুলেদের কথা ও কলরব শোনা যাইতেছে। কি সুন্দর ও অপূর্ব মনে হইতেছিল এই বন্য গ্রামে যাপিত এই রাত্রিটি। ভানুমতির তুচ্ছ ও সাধারণ গল্পও কি আনন্দই দিতেছিল। সেদিন বলভদ্রের মুখে শোনা সেই উন্নতি করিবার কথা মনে পড়িল। মানুষ কি চায়, উন্নতি না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার খইয়া ভোঁতা। এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না। জীবন তাহাদের নিকট একঘেয়ে, একরঙা, অর্থহীন। মন শান বাঁধানো, রস ঠকিতে পায় না। এখানেই যদি থাকিতে পারিতাম, ভানুমতিকে বিবাহ করিতাম। এই মাটির ঘরের জ্যোৎস্না ওঠা দাওয়ায় সরল বন্যবালা রাধিতে রাধিতে এমনি করিয়া ছেলে মানুষই গল্প করিত। আমি বসিয়া বসিয়া শুনিতাম। আর শুনিতাম বেশি রাত্রে ওই বনে হুড়ালের ডাক, বন্য হস্তির বৃংহন, হায়নার হাসি। ভানুমতি কালো বটে, কিন্তু এমন নিটোল স্বাস্থ্যবতী মেয়ে বাংলাদেশে পাওয়া যায় না। আর ওর ওই সতেজ সরল মন, দয়া আছে, মায়া আছে, স্নেহ আছে, তার কত প্রমাণ পাইয়াছি। ভাবিতেও বেশ লাগে। কি সুন্দর স্বপ্ন! কি হইবে উন্নতি করিয়া? বলভদ্র সেঙাত গিয়া উন্নতি করুক, রাসবিহারী সিং গিয়া উন্নতি করুক। যুগলপ্রসাদ জিজ্ঞাসা করিল, রান্না হইয়াছে, চৌকা লাগাইবে কিনা? ভানুমতিদের বাড়িতে আতিথ্যের কোনো ত্রুটি হয় না। এদেশে আনাজ মেলে না, তবু কোথা হইতে জগরু বেগুন ও আলু আনিয়াছে। মাসকলাইয়ের ডাল, পাখির মাংস, বাড়িতে তৈরি উৎকৃষ্ট টাটকা ভয়সা ঘি, দুধ। যুগলপ্রসাদের হাতের রান্নাও চমৎকার। ভানুমতি, জগরু, জগরুর দাদা, নিছনি সবাই আজ আমাদের এখানে খাইবে। আমি খাইতে বলিয়াছি, কারণ এমন রান্না উহারা কখনো খাইতে পায় না। বলিলাম, একটু দূরে উহারাও একসঙ্গে সবাই বসুক, যুগলপ্রসাদের দেওয়ার সুবিধা হইবে, একত্র খাওয়া যাক। কিন্তু ওরা রাজি হইল না। আমাদের আগে খাওয়া না হইলে উহারা খাইবে না। পরদিন আসিবার সময় ভানুমতি এক কাণ্ড করিল। হঠাৎ আমার হাত ধরিয়া বলিল, আজ যেতে দেব না বাবুজি। আমি অবাক হইয়া উহার মুখের দিকে চাহিয়া রহিলাম।
কষ্ট হইল। উহার অনুরোধে সকালে রওনা হইতে পারিলাম না। দুপুরের আহারাদির পরে বিদায় লইলাম। আবার দুধারে ছায়া নিবিড় বনপথ। পথের ধারে কোথাও রাজকুমারী ভানুমতি যেন দাঁড়াইয়া আছে। বালিকা নয়, যুবতী ভানুমতি। তাহাকে আমি কখনো দেখি নাই। তার সাগ্রহ দৃষ্টি তার প্রণয়ীর আগমন পথের দিকে নিবদ্ধ। হয়তো সে পাহাড়ের ওপারের বনে শিকারে গিয়াছে, আসিবার দেরি নাই। তরুণীকে মনে মনে আশীর্বাদ করিলাম। ধনঝারি পাহাড়ের জোনাকি জ্বালা, নিস্তব্ধ প্রাচীন ছাতিম ফুলের বন ও অপূর্ব দূর ছন্দা সন্ধ্যার আড়ালে বনবালার গোপন অভিসার সার্থক হোক। মহালে ফিরিয়া সপ্তাহ খানেকের মধ্যেই সকলের নিকট বিদায় লইয়া লবটুলিয়া ত্যাগ করিলাম। আসিবার সময় রাজু পাড়ে, গণরী, যুগল প্রসাদ, আশরাফি টিন্ডেল প্রভৃতি পালকির চারিধার ঘিরিয়া পালকির সঙ্গে সঙ্গে লবটুলিয়ার সীমানার নূতন বস্তি মহারাজ টোলা পর্যন্ত আসিল। মটুকনাথ সংস্কৃতে স্বস্তি বাচন উচ্চারণ করিয়া আমায় আশীর্বাদ করিল। রাজু বলিল, হুজুর, আপনি চলে গেলে লবটুলিয়া বড় উদাস হয়ে যাবে হুজুর। প্রসঙ্গক্রমে বলি, এদেশে উদাস শব্দের ব্যবহার এবং উহার অর্থের ব্যাপকতা অত্যন্ত বেশি। মকাই ভাজা খাইতে খারাপ লাগিলে বলে ভাজা উদাস লাগছে। আমার সম্পর্কে কি অর্থে যে উহা ব্যবহৃত হইল তাহা ঠিক বলিতে পারিব না। আমার বিদায় লইয়া আসিবার সময় একটি মেয়ে কাঁদিয়াছিল। আজ সকাল হইতে আসিয়া সে কাছারির উঠোনে দাঁড়াইয়াছিল। আমার পালকি যখন তোলা হইল তখন চাহিয়া দেখি সে হাপুস নয়নে কাঁদিতেছে। মেয়েটি কুন্তা। নিরাশ্রয় কুন্তাকে জমি দিয়া বসবাস করাইয়াছি। আমার ম্যানেজারি জীবনের ইহা একটি সৎ কাজ। পারিলাম না কিছু করিতে সেই বন্য বালিকা মঞ্চির। অভাগিনীকে কে কোথায় যে ভুলাইয়া লইয়া গেল। আজ সে যদি থাকিত তাহার নিজের নামে জমি দিতাম বিনা সেলামিতে। নাড়া বৈহারের সীমানায় নকছেদির ঘর দেখিয়াই আরও ওর কথা বেশি করিয়া মনে পড়িল। সুরতিয়া ঘরের বাহিরে কি করিতেছিল, আমার পালকি দেখিয়াই বলিয়া উঠিল, বাবুজি, বাবুজি, একটু রাখুন। পরে সে ছুটিয়া আসিয়া পালকির কাছে দাঁড়াইল। ছানিয়াও আসিল উহার পিছু পিছু। বাবুজি, কোথায় যাচ্ছেন? ভাগলপুরে। তোর বাবা কোথায়? ছল্লু টোলায় গমের বীজ আনতে গিয়েছে। কবে আসবেন বাবুজি? হার আসব না। ইস, মিথ্যে কথা। নাড়া বৈহারের সীমানা পার হইয়া পালকি হইতে মুখ বাড়াইয়া একবার পিছন ফিরিয়া চাহিয়া দেখিলাম। বহু বস্তি, চালে চালে বসত, লোকজনের কথাবার্তা, বালক বালিকার কলহাস্য, চিৎকার, গরু মহিষ, ফসলের গোলা। ঘন বন কাটিয়া আমি এই হাস্যদীপ্ত শস্যপূর্ণ জনপদ বসাইয়াছি ৬-৭ বৎসরের মধ্যে। সবাই কাল তাহাই বলিতেছিল, বাবুজি, আপনার কাজ দেখে আমরা পর্যন্ত অবাক হইয়া গিয়াছি। নাড়া লবটুলিয়া কি ছিল আর কি হয়েছে। কথাটা আমিও ভাবিতে ভাবিতে চলিয়াছি। নাড়া লবটুলিয়া কি ছিল আর কি হইয়াছে। দিগন্তলীন মহালিখারূপের পাহাড় ও মোহনপুরা অরণ্যানীর উদ্দেশ্যে দূর হইতে নমস্কার করিলাম। হে অরণ্যানীর আদিম দেবতারা, ক্ষমা করিও আমায়। বিদায়। বহু কাল কাটিয়া গিয়াছে। তারপর 15-16 বছর বাদাম গাছের তলায় বসিয়া এই সব ভাবিতেছিলাম। বেলা একেবারে পড়িয়া আসিয়াছে। বিস্তৃত প্রায় অতীতের সে নাড়া ও লবটুলিয়ার অরণ্য প্রান্তর আমার হাতেই নষ্ট হইয়াছিল। সরস্বতী হ্রদের সে অপূর্ব বনানী, তাহাদের স্মৃতি স্বপ্নের মতো আসিয়া মাঝে মাঝে মনকে উদাস করে। সঙ্গে সঙ্গে মনে হয়, কেমন আছে কুন্তা, কত বড় হইয়া উঠিয়াছে সুরতিয়া। মটুকনাথের টোল আজও আছে কিনা? ভানুমতি
তাহাদের সেই শৈল বেষ্টিত অরণ্যভূমিতে কি করিতেছে? রাখালবাবুর স্ত্রী, ধ্রুবা, গিরিধারীলাল, কে জানে এত কাল পরে কে কেমন অবস্থায় আছে। আর মনে হয় মাঝে মাঝে মঞ্চির কথা। অনুতপ্তা মঞ্চি কি আবার স্বামীর কাছে ফিরিয়াছে, না আসামের চা বাগানে চায়ের পাতা তুলিতেছে আজও? কত কাল তাহাদের আর খবর রাখি না। শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক। আজ পড়লাম অন্তিম পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আপনি আমাদের চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।